রকমারি.com মাজার যে ভাষায় কথা বলে বইটি সরিয়ে নিয়েছে বিনা নোটিসে। এমনটা তারা আগেও করেছে। একটি অনলাইন বুকশপ, একটি বই, একটি সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি শুধু একটি বই সরানো হয়েছে, নাকি সরিয়ে দেয়া হয়েছে একটি ভাষা? কারণ এই বই শুধু বই নয়, এটি মাজারের ভাষা, লোকবিশ্বাসের ভাষা, আধ্যাত্মিকতার ভাষা, বিকল্প সাংস্কৃতিক কল্পনার ভাষা বহন করে। আর যখন এমন একটি বই বাজার থেকে অদৃশ্য হয়, তখন ঘটনা আর শুধু বাণিজ্যিক থাকে না, এটি হয়ে ওঠে কালচারাল পলিটিক্স। ইতিহাস বলে, যখনই কোনো ক্ষমতা বিপজ্জনক বই শনাক্ত করতে শুরু করে, তখন আসলে সে ভয় পায় বইকে না, বিকল্প চিন্তাকে। 1933 সাল, নাজি বুক বার্নিংস। অ্যাডলফ হিটলারের জার্মানিতে হাজার হাজার বই আগুনে পোড়ানো হয়েছিল, কারণ সেসব বই রাষ্ট্রের কল্পিত বিশুদ্ধতার সঙ্গে মেলে না। কিন্তু বই পুড়িয়ে কি চিন্তা পোড়ানো গিয়েছিল? না, বরং সেই আগুনই ইতিহাসে ফ্যাসিবাদের প্রতীক হয়ে রয়ে গেছে। সোভিয়েত ইউনিয়নেও আলেকজান্ডার সলঝেনিৎসিন ও বরিস পাস্তেরনাকের লেখা নিষিদ্ধ ছিল, কারণ তাদের সাহিত্যকর্ম রাষ্ট্রের একমাত্র ভাষা মানেনি। সালমান রুশদির দ্য স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ হল বহু দেশে। লেডি চ্যাটারলিস লাভার, ইউলিসিস, 1984। কখনো নৈতিকতার নামে, কখনো ধর্মের নামে, কখনো রাষ্ট্রের নামে চুপ করানোর চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই সেন্সর শেষ পর্যন্ত বইকে আরও পাঠযোগ্য করেছে, কারণ নিষিদ্ধ জিনিস কৌতূহল জন্ম দেয়। বাংলাদেশেও বই নিষিদ্ধ বা চাপে সরিয়ে দেওয়ার ইতিহাস নতুন না। লজ্জা নিষিদ্ধ হয়েছিল। তসলিমা নাসরিনের লেখাকে শুধু বিতর্কিত বলা হয়নি, ঠেকানোর চেষ্টাও হয়েছে। হুমায়ুন আজাদের বই নিয়ে হামলা হয়েছে, লেখকও হামলার শিকার হয়েছেন। আহমেদ শরীফকেও ধর্মীয় রাজনৈতিক আক্রমণের মুখে পড়তে হয়েছে। অর্থাৎ টার্গেট শুধু বই না, লেখকও, চিন্তাও। মাজার যে ভাষায় কথা বলে নিয়েও বিতর্ক। এসব দেখায় সেন্সরশিপ শুধু রাষ্ট্র করে না, বাজারও করে, প্রকাশকও করে, বিক্রেতাও করে। আর এই জায়গাটাই সবচেয়ে জটিল, কারণ রাষ্ট্র নিষিদ্ধ করলে তা চোখে পড়ে, কিন্তু বাজার যখন নীরবে অদৃশ্য করে, তা অনেক সময় আরও কার্যকর সেন্সরশিপ। মাজার যে ভাষায় কথা বলে বাংলার লোকজ ইসলাম, সুফি দর্শন আর মরমী ঐতিহ্যের এক গভীর পাঠ। বইটিতে উঠে এসেছে পীর, আউলিয়া, দরবেশ, নারী সুফি, লোকবিশ্বাস, ওরস, যে ধারাগুলো মিলে তৈরি হয়েছে বাংলার বহুস্তরীয় মুসলিম সংস্কৃতি। এখানে ধর্মকে কেবল বিধি বা নিষেধ দিয়ে দেখা হয়নি, দেখা হয়েছে মানবতা আর সহাবস্থানের ভাষায়। আরও গুরুত্বপূর্ণ, বইটি মনে করিয়ে দেয় এই মরমী ধারার সঙ্গে প্রতিরোধের ইতিহাসও জড়িত। ফকির সন্ন্যাসীদের সংগ্রাম থেকে লোকজ আধ্যাত্মিকতার শক্তি, সবই এই আলোচনায় আছে। এখানে প্রশ্ন আসে, কোন ভাষা বৈধ? শুধু প্রতিষ্ঠানের পছন্দের ভাষা, শুধু ধর্মীয় কর্তৃত্বের ভাষা, নাকি মাজারেরও ভাষা আছে, লোকবিশ্বাসেরও ভাষা আছে, উপকূলের নদীর গানেরও ভাষা আছে? আন্তোনিও গ্রামসি এটাকে বলতেন কালচারাল হেজিমনি। শাসন শুধু লাঠি দিয়ে না, কি পড়া যাবে, কি বলা যাবে, কি বিশ্বাস করা যাবে, তা নিয়ন্ত্রণ করেও হয়। আর মিশেল ফুকো বলতেন, ক্ষমতা সবসময় জ্ঞানকে নিয়ন্ত্রণ করতে চায়, কারণ বিকল্প জ্ঞান মানে বিকল্প ক্ষমতা। বই সেন্সরের সবচেয়ে বড় ক্ষতি কি? এই ক্ষতি তাৎক্ষণিক না, দীর্ঘমেয়াদী। মানুষ ভয়ে নিজেই লেখা বন্ধ করে, প্রকাশক ঝুঁকি নেয় না, পাঠক আত্মসেন্সর শেখে, আর সমাজ ধীরে ধীরে বহু স্বর হারায়। যেখানে শুধু একটাই সত্য থাকে, সেখানে স্বাধীনতা থাকে না। একটি বই সরানো কখনোই একটি সরল ঘটনা না। এটা প্রশ্ন তোলে, কারা কথা বলবে, কারা চুপ থাকবে, আর কোন সংস্কৃতি বাঁচার অধিকার পাবে। বইয়ের স্বাধীনতা আসলে চিন্তার স্বাধীনতা, আর চিন্তার স্বাধীনতা ছাড়া সংস্কৃতি বাঁচে না।